সুপ্রিয় শিক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিক রসায়ন ক্লাসে স্বাগতম। রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন অধ্যায়ের এটি সপ্তম ক্লাস। আর আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আখতারুজ্জামান, প্রভাষক, রসায়ন বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। আমার আজকের আলোচ্য বিষয়সমূহের মধ্যে আছে জারণ বিজারণ টাইট্রেশন, আয়োডিমিতি ও আয়োডোমিতি এবং এই সংশ্লিষ্ট কিছু গাণিতিক সমস্যা। শিক্ষার্থীরা, তোমরা জানো যে টাইট্রেশন হলো একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাথে অজানা ঘনমাত্রার দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে দ্রবণের অজানা ঘনমাত্রা নির্ণয়ের একটি পদ্ধতি। তো এই টাইট্রেশন বিক্রিয়ার ভিত্তি বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া হতে পারে, যেমন অ্যাসিড বেস টাইট্রেশন হতে পারে, তারপরে জারণ বিজারণ টাইট্রেশন হতে পারে, কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন হতে পারে। তো আমরা আজকে জারণ বিজারণ টাইট্রেশন নিয়ে কথা বলবো। তোমরা জানো যে জারণ বিজারণ বিক্রিয়ায় বিজারক যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে, জারক ঠিক সেই কয়টি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। এ নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ত্যাগের জন্য যদি এক্স মোল বিজারক বিক্রিয়ায় অংশ নেয় এবং তা গ্রাস করতে যদি ওয়াই মোল জারক প্রয়োজন হয়, তবে আমরা লিখতে পারি এক্স মোল বিজারক ইকুইভ্যালেন্ট ওয়াই মোল জারক। অর্থাৎ জারক বা বিজারকের যে কোনো একটির মোল সংখ্যা জানা থাকলে অপরটির মোল সংখ্যা তথা পরিমাণ সংশ্লিষ্ট জারণ বিজারণ বিক্রিয়ার সংখ্যানুপাতিক সমীকরণ থেকে নির্ণয় করা যায়। আমরা একটি উদাহরণ দেখি। ধরো অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট, এটি একটি জারক, এর সাথে ফেরাস সালফেট বিজারকের মধ্যকার বিক্রিয়াটি আমরা এখন দেখব। তো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যদি সমতা করতে চাই, তা আমরা দুইটা অর্ধাংশে বিক্রিয়াকে ভাগ করে নিব, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া দেখো এখানে ফেরাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হচ্ছে। আর বিজারণ অর্ধ বিক্রিয়ায় ক্রোমেট আয়ন, ক্রোমিয়ামের এখানে জারণ সংখ্যা +6, এখানে হচ্ছে 3টি ইলেকট্রন গ্রহণ করে +3। তো যেহেতু ক্রোমিয়াম 2টা আছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করবে 6টি, এখানে ক্রোমিয়াম 3+ হলো। তো এখানে 6টি, তাহলে ইলেকট্রনের সংখ্যা সমান করার জন্য এই জারণ অর্ধ বিক্রিয়াকে আমরা 6 দিয়ে গুণ করলে এই দুইটা যোগ করলে আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকৃত যে সমীকরণ হলো সেটা হচ্ছে এটা। তো এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট 6 মোল ফেরাস সালফেটকে জারিত করেছে। তাহলে আমরা বলতে পারি 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট 6 মোল ফেরাস সালফেট অথবা ফেরাস আয়ন। এখান থেকে আমরা লিখতে পারি 1000 মিলিলিটার বা 1 লিটার 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ ইকুইভ্যালেন্ট 6 মোল আয়রন 2+ আয়ন। তো আমরা এখানে যদি আয়রনের পারমাণবিক ভর 55.85 দিয়ে এই 6কে গুণ করে দিই, তাহলে আমরা আয়রনের পরিমাণ পাবো। ঠিক একইভাবে কপার, টিন ইত্যাদির পরিমাণও আমরা বের করতে পারি। চলো একটি গাণিতিক সমস্যা দেখি। যে এখানে নমুনা এ, এটি লোহার একটি নমুনা, একে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হলো। এই দ্রবণকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা সম্পূর্ণরূপে জারিতকরণ করা হয়েছে। আমাকে ফেরাস আয়ন জারিত করতে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর 0.02 মোলার ঘনমাত্রার 20 মিলিলিটার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ প্রয়োজন হলো। দ্রবণের লোহার পরিমাণ কত? তো দেখো, যেহেতু এটা লোহা, সালফিউরিক অ্যাসিডে দিলে দ্রবীভূত করলে এখানে ফেরাস সালফেট তৈরি হবে, সেটাকে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিতকরণ করব।
তো সমতাকৃত সমীকরণ হচ্ছে এটি আমি বারবার দেখাচ্ছি না, কারণ তোমরা ইতিমধ্যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ শিখছো। তো সেই সমতাকরণ করলে আমাদের সমীকরণটি দাঁড়ায় এরকম। এখান থেকে দেখো আমরা লিখতে পারি 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট 10 মোল ফেরাস সালফেট। 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট তাহলে 5 মোল ফেরাস সালফেট। তো আমরা যদি সালফেটটাকে বাদ দিই তাহলে 5 মোল আয়রন পরমাণু লিখতে পারি। তো প্রতিটি আয়রন পরমাণুর ভর আবার 55.85 গ্রাম। তাহলে এখানে আমরা আর একটু অন্যভাবে লিখতে পারি যে 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট 5 × 55.85 গ্রাম আয়রন। এখন এখানে আয়রনটা সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে যে দ্রবণ হয়েছে সেই দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট 20 মিলিলিটার এবং তার ঘনমাত্রা 0.02 মোলার প্রয়োজন হয়েছে। তাহলে আমরা এখন 20 মিলিলিটার 0.02 মোলার ঘনমাত্রার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা কতটুকু আয়রন জারিতকরণ সম্ভব সেটা এখান থেকে বের করে নিতে পারবো। 5 × 55.85 গুণন 20 গুণন 0.02 মোলার আর 1000 দিয়ে ভাগ করলে আমাদের আয়রনের পরিমাণ বের হয়ে যাবে। ওকে, এভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। আরেকটি গাণিতিক প্রবলেমে দেখব। 1.5 গ্রাম লোহার আকরিককে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 100 মিলিলিটার করা হলো। এই দ্রবণ থেকে 25 মিলিলিটার নিয়ে টাইট্রেশন করতে 0.02 মোলার ঘনমাত্রার 22.5 মিলিলিটার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ প্রয়োজন হলো। আকরিকে লোহার শতকরা পরিমাণ কত? দেখো, আমরা 1.5 গ্রাম লোহার আকরিক নিলাম। এই আকরিকে লোহার পরিমাণ শতকরা কত সেটা বের করব। তো আকরিক সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করলে 100 ml ফেরাস সালফেট তৈরি হবে। এখন এই দ্রবণ থেকে 25 মিলিলিটার নিয়ে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা টাইট্রেশন যদি করি তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আবার 22.5 ml 0.02 মোলার প্রয়োজন হচ্ছে। তো সমতাকৃত সমীকরণ আমরা প্রথমে বের করে নিব। সেখান থেকে আমরা এই যে মোল সংখ্যার যে আনুপাতিক সম্পর্ক সেটি দেখব। 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট 10 মোল ফেরাস সালফেট। 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট 5 মোল ফেরাস সালফেট। 5 মোল পরমাণু আয়রন। 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে থাকে, তাহলে এই যে পারমাণবিক ভর দিয়ে গুণ করলে এত গ্রাম আয়রন থাকে। আর এই 22.5 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট 0.02 মোলার ঘনমাত্রা, তাহলে এটা ইকুইভ্যালেন্ট কতটুকু আয়রন সেটা আমরা বের করে নিলাম। এটা হচ্ছে 0.1257 গ্রাম। তাহলে এই পরিমাণ আয়রন আছে। আসলে যে দ্রবণ তৈরি করছিলাম 100 মিলিলিটার, তার 25 মিলিলিটার যেহেতু নিয়েছি, তাহলে 25 মিলিলিটারের মধ্যে আমাদের 0.1257 গ্রাম আয়রন আছে। তো 25 মিলিলিটারের মধ্যে যদি এটা থাকে তাহলে 100 মিলিলিটারের মধ্যে আয়রন আছে আসলে এই 100 দিয়ে গুণ করব, 25 দিয়ে ভাগ করলে আমরা এই 0.5027 গ্রাম আয়রন পেলাম। এটা আছে হচ্ছে 100 ml দ্রবণের মধ্যে। এখন 100 ml দ্রবণের মধ্যে আমরা আকরিক যোগ করছিলাম 1.5 গ্রাম। তো তাহলে 1.5 গ্রাম আকরিকে লোহা আছে আসলে 0.5027 গ্রাম। তাহলে 100 গ্রাম যদি আকরিক হতো তাহলে সেখানে লোহার পরিমাণ থাকতো এইটা, এই 33.51%। এটাই হচ্ছে আকরিকে লোহার শতকরা পরিমাণ। এখন আমরা আয়োডিন বেসড টাইট্রেশন নিয়ে কথা বলবো। তো আয়োডিন বেসড টাইট্রেশন আসলে
জারণ বিজারণ টাইট্রেশনের একটি গুরুত্বপূর্ণ পার্ট। তো এইটি আবার এই যে আয়োডিন বেসড টাইট্রেশন, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটাকে বলছি আয়োডিমিতি আর একটা হচ্ছে আয়োডোমিতি। তো শুরুতে আমরা আয়োডিমিতি বিক্রিয়া সম্পর্কে জানব। এখানে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে বিভিন্ন বিজারক পদার্থ যেমন থায়োসালফেট, সালফাইড ইত্যাদির কোনো দ্রবণকে টাইট্রেট করে এসব বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে আয়োডিমিতি বলে। অর্থাৎ প্রমাণ আয়োডিন দ্রবণ আমরা ব্যবহার করছি। এখানে দেখো টাইট্রেশন প্রক্রিয়ার একটি চিত্র দেখতে পাচ্ছ। বুলেটের মধ্যে প্রমাণ আয়োডিন দ্রবণ নিব। প্রমাণ বলতে যে দ্রবণের ঘনমাত্রা আমরা জানি, সঠিকভাবে জানি, সেটি আমাদের এখানে আয়োডিনের ঘনমাত্রা আমরা জানি, এটি বুলেটের মধ্যে নিলাম। আর আমার যে বিজারক পদার্থ যেমন থায়োসালফেট, এখানে বলছি সোডিয়াম থায়োসালফেট, যে কোনো অন্য কোনো বিজারক পদার্থ হতে পারে, সালফাইড হতে পারে, সেটাকে আমরা কনিক্যাল ফ্লাক্সে একটা নির্দিষ্ট পরিমাণ নিব। এর সাথে স্টার্স ইন্ডিকেটর যোগ করব। আর উপর থেকে আমি এখন এই স্টপকক খুলে এখান থেকে ফোটায় ফোটায় আয়োডিন যোগ করব আর ডান হাতে এটা ঝাঁকাবো। তাহলে এখান থেকে আমি আয়োডিনের ভলিউম কতটুকু লাগলো সেটা কিন্তু আমি পেয়ে যেতে পারি। আর আয়োডিনের ঘনমাত্রা তো আমার জানা। আর এখানে আমি কনিক্যাল ফ্লাক্সে সোডিয়াম থায়োসালফেট যতটুকু নিয়েছি সেটা আমার জানা। তাহলে আমি এই সমীকরণ ইউজ করে 2s1v1 s2v2, এখানে s2 যে আমার সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা, তাহলে s2 আমি এখান থেকে খুব সহজে বের করে এই যে বিজারক পদার্থের ঘনমাত্রা বের করে ফেললাম। কি করলাম? প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে। এটাকে আমরা বলছি আয়োডিমিতি। অর্থাৎ যে আয়োডিন বেসড টাইট্রেশনে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে কোনো বিজারক পদার্থের ঘনমাত্রা বা পরিমাণ নির্ধারণ করা যায়, সেটাই হচ্ছে আয়োডিমিতি। তো এখানে দেখো আমি সোডিয়াম থায়োসালফেট বিজারক নিয়েছিলাম। সোডিয়াম থায়োসালফেট যদি নিই তাহলে আমরা এখানে যে বিক্রিয়া ঘটে সেই বিক্রিয়াটির অর্ধ বিক্রিয়াগুলো এরকম। সালফাইড থায়োসালফাইড আয়ন, সে এখানে সালফারের জারণ অবস্থা 2, এটা টেট্রাথায়োনেট আয়ন হলো। এখানে সালফারের প্রতিটি সালফারের জারণ অবস্থা 2.5+। তাহলে সে দুটি ইলেকট্রন ত্যাগ করে এখানে তার জারণ সংখ্যার বৃদ্ধি ঘটলো। আর আয়োডিন সেই দুটি ইলেকট্রন গ্রহণ করে আয়োডাইড হলো। তো একসাথে যোগ করলে ওভারঅল রিয়াকশনটা এটা। তাহলে এখানে দেখো 1 মোল আয়োডিন আসলে 2 মোল সোডিয়াম থায়োসালফেটকে তোমার জারিত করতে পারে। এই জন্য আমরা এই সমীকরণে এখানে দেখো 2 দিয়ে গুণ করে দিয়েছি। s1v1 ভাগ s2v2 সমান x ভাগ y। এভাবে তোমরা সমীকরণ ইউজ করতে পারো। এভাবেই আমরা কোনো একটি বিজারক পদার্থের ঘনমাত্রা প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে নির্ণয় করতে পারি। তাহলে আয়োডিমিতির মূল কথা হচ্ছে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে আমরা বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করব। এখন আয়োডোমিতি। আয়োডোমিতি আসলে পরোক্ষ পদ্ধতি। এখানে দ্রবণে একটি জারক পদার্থের সঙ্গে আয়োডাইড লবণের বিক্রিয়ায় যে আয়োডিন বিমুক্ত হয় তাকে বিজারকের প্রমাণ দ্রবণ দ্বারা টাইট্রেশন করে বিমুক্ত আয়োডিন বা তা থেকে অপর কোনো জারক পদার্থের পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে আয়োডোমিতি বলে। একটু আগে আমি বলছিলাম এটি একটি পরোক্ষ পদ্ধতি। পরোক্ষ পদ্ধতি কেন?
যে এখানে আমি যেটার যে দ্রবণের ঘনমাত্রা জানি বা আমার প্রমাণ দ্রবণ সেটি হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের প্রমাণ দ্রবণ। এটি বুরেটের মধ্যে নেওয়া হলো। আর আমার কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমি নিব আয়োডাইড লবণ এবং তার সাথে কোনো একটি জারক পদার্থ। ঠিক আছে, তাহলে এই যে জারক পদার্থের সাথে আয়োডাইড লবণ মেশালাম, আমাকে প্রথমে এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটতে দিতে হবে। সেই জন্য আমি শুরুতে এখান থেকে সোডিয়াম থায়োসালফেট আমার ফ্লাক্সে যোগ করব না। আমি প্রথমে কপার সালফেট বা অন্য কোনো জারক পদার্থ নিব, তার সাথে আয়োডাইড লবণ মেশাবো, মিশিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে বিক্রিয়া হতে দিব। হলে এখান থেকে আয়োডিন মুক্ত হবে। এখানে যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে এই যে আয়োডাইড আয়ন, সে ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন তৈরি করবে, আর এখানে কিউপ্রিক আয়ন সে ইলেকট্রন গ্রহণ করে কিউ প্লাস আয়ন পরিণত হবে। তার মানে কিউপ্রিক আয়ন এখানে জারক আর আয়োডাইড আয়ন এখানে বিজারক। তো এই বিক্রিয়া ঘটার পরে এখান থেকে আয়োডিন তৈরি হবে। সেই আয়োডিনকে আমি সোডিয়াম থায়োসালফেটের প্রমাণ দ্রবণ দ্বারা টাইট্রেট করে এই আয়োডিনের পরিমাণ নির্ণয় করব, এবং সেই আয়োডিনের পরিমাণ থেকে আমি কপারের পরিমাণ নির্ণয় করতে পারব। তো এই জন্য এটি একটি পরোক্ষ পদ্ধতি। এখানে দেখো এই পটাশিয়াম আয়োডাইড আমি একটু এক্সেস পরিমাণে যোগ করব, কারণ যে আয়োডিন তৈরি হয় সেটি যেন এখানে দ্রবীভূত থাকে, তো বাষ্পীভূত যে হয়ে যেন উড়ে না যায়, এই জন্য এখানে দ্রবীভূত থাকে। তার মানে এক্সেস যদি আয়োডাইড আয়ন থাকে তাহলে তার সাথে আয়োডিন সংযুক্ত হয়ে ট্রাই আয়োডাইড তৈরি করে, যেটি এই দ্রবণে দ্রবীভূত থাকে। ফলে সোডিয়াম থায়োসালফেটের সাথে পুরো আয়োডিনটাই রিয়াকশন করার সুযোগ পায়। তাহলে আয়োডোমিতিতে আসলে আমাদের মানে বিক্রিয়াটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। প্রথম অংশে এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়ায় আয়োডিন বিমুক্ত হবে। সেই বিমুক্ত আয়োডিনের সাথে এই সোডিয়াম থায়োসালফেটের আমরা টাইট্রেশন করে আয়োডিনের পরিমাণ বের করব। তাহলে দেখো প্রথম রিয়াকশন যেটা হচ্ছে কপার সালফেট পটাশিয়াম আয়োডাইড, এখানে কিউ প্লাস আয়োডাইড আয়োডিন বিমুক্ত হচ্ছে। আর পরের বিক্রিয়ায় বিমুক্ত আয়োডিনকে আমরা বুরেটে প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করে সোডিয়াম টেট্রাথায়োনেট সোডিয়াম আয়োডাইড তৈরি হচ্ছে। তাহলে দেখো প্রথম বিক্রিয়ায় আমরা লিখতে পারি 2 মোল কপার সালফেট থেকে তৈরি হচ্ছে 1 মোল আয়োডিন। আর দ্বিতীয় বিক্রিয়ায় 1 মোল আয়োডিন 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করে। তাহলে এই বিক্রিয়া এবং এই বিক্রিয়া কম্পেয়ার করলে আমরা আসলে লিখতে পারি 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট 2 মোল কপার সালফেট, অর্থাৎ 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল কপার সালফেট। তো এখান থেকে আবার আমরা লিখতে পারি তাহলে 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ইকুইভ্যালেন্ট, এই কপার সালফেটের ভর হচ্ছে 159.5 গ্রাম। তাহলে এটা হচ্ছে এত গ্রাম কপার সালফেট। অথবা আমরা যদি শুধু কপারের হিসাব করি তাহলে 63.5 গ্রাম কপার। তাহলে আয়োডিমিতিতে আমরা সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণ বুরেটের মধ্যে নিয়েছিলাম, আর আয়োডোমিতিতে আমরা এখানে বিজারক পদার্থের দ্রবণ রাখব। সোডিয়াম থায়োসালফেটের প্রমাণ দ্রবণ বুরেটে নিব। আর এখানে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আয়োডাইড লবণের সাথে জারক পদার্থের বিক্রিয়ায় যে আয়োডিন বিমুক্ত হবে, সেই বিমুক্ত আয়োডিন থেকে আমরা আয়োডিনটাকে এখন সোডিয়াম থায়োসালফেটের প্রমাণ দ্রবণ দ্বারা টাইট্রেশন করব। তাহলে এটি আমরা পরোক্ষ পদ্ধতিতে এখানে যে আয়োডিন এবং আয়োডিনের সাথে যে জারক পদার্থ ছিল সেই জারক পদার্থের পরিমাণের সাথে আমাদের
এই সোডিয়াম থায়োসালফেটের একটা সম্পর্ক আমরা স্থাপন করতে পারব। এখন আমরা একটি গাণিতিক প্রবলেম দেখি। 50 ml কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে 0.1 মোলার ঘনমাত্রার 35 ml সোডিয়াম থায়োসালফেট দ্রবণ প্রয়োজন হলো। উক্ত দ্রবণে কপার 2+ আয়নের পরিমাণ নির্ণয় করো। দেখো 50 ml কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যুক্ত করে যে আয়োডিন বিমুক্ত হয় সেটাকে আমরা টাইট্রেশন করছি সোডিয়াম থায়োসালফেট দ্বারা। তাহলে এখানে 50 ml কপার সালফেট অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড, তার মানে এটা হচ্ছে আয়োডোমিতি। কপার সালফেট এবং আয়োডাইড লবণের বিক্রিয়ায় আয়োডিন বিমুক্ত হবে। সেই আয়োডিন জারক পদার্থ, তাকে আমরা প্রমাণ এই সোডিয়াম থায়োসালফেট বিজারক দ্বারা টাইট্রেশন করব। তো সেক্ষেত্রে আমরা বিক্রিয়াটাকে আসলে এরকম দুইটি বিক্রিয়া ঘটবে। প্রথমটা কনিক্যাল ফ্লাক্সে যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে সেটি এটি, আর বুরেট থেকে যখন আমরা সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ফোটায় ফোটায় যোগ করব তখন রিয়াকশান ঘটবে। প্রথমে যে বিমুক্ত আয়োডিন হবে সেই বিমুক্ত আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করবে। তো এই সমীকরণ থেকে আমরা আগের মতোই দেখতে পাচ্ছি 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট 2 মোল কপার সালফেট। তাহলে 1 মোল সোডিয়াম থায়োসালফেট সমান 1 মোল কপার 2+। 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ইকুইভ্যালেন্ট 63.5 গ্রাম কপার 2+। তাহলে আমাদের এই 35 মিলিলিটার 0.15 মোলার এই সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 0.333 গ্রাম কপার। তার মানে এই 50 মিলিলিটার কপার সালফেট দ্রবণের মধ্যে আমাদের এই পরিমাণ কপার আছে। আমরা আরও একটি গাণিতিক সমস্যা দেখি। 6 গ্রাম কিউপ্রিক সালফেট পানিতে দ্রবীভূত করে 250 ml দ্রবণ তৈরি করা হলো। কিউপ্রিক সালফেট পানিতে দ্রবীভূত করে 250 ml দ্রবণ তৈরি করা হলো। এই দ্রবণ থেকে 25 মিলিলিটার নিলাম, তাতে একটু অতিরিক্ত পরিমাণ পটাশিয়াম আয়োডাইড যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করতে 0.05 মোলার ঘনমাত্রার 22.3 ml সোডিয়াম থায়োসালফেট দ্রবণ প্রয়োজন হলো। কিউপ্রিক লবণের শতকরা পরিমাণ কত? আগের মতোই আমরা এটা বুঝতে পারছি সহজেই যে এটি একটি আয়োডোমিতি বিক্রিয়া হবে। কনিক্যাল ফ্লাক্সের মধ্যে যে বিক্রিয়াটা হবে সেটা কপার সালফেট পটাশিয়াম আয়োডাইড, এখানে আয়োডিন বিমুক্ত হবে। এই বিমুক্ত আয়োডিনকে এখন আমরা প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করব। তাহলে এই বিজারক দ্বারা আমাদের এই জারক জারিত হয়ে টেট্রাথায়োনেট এবং সোডিয়াম আয়োডাইড তৈরি করবে। তো এখান থেকে আমরা সহজে বলতে পারি 2 মোল সোডিয়াম থায়োসালফেট 1 মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করছে, আবার এখানে 1 মোল আয়োডিন যেহেতু তৈরি হচ্ছে 2 মোল কপার সালফেট থেকে, তাহলে 2 মোল কপার সালফেট। তাহলে আমরা এভাবে বলতে পারি 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল কপার সালফেট। 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ইকুইভ্যালেন্ট 159.5 গ্রাম কপার সালফেট। কারণ আমি কপার সালফেটের পুরো আণবিক ভরটাই এখানে আণবিক ভর ক্যালকুলেশন করলে এটা। আর তাহলে এই যে 22.3 মিলিলিটার সোডিয়াম থায়োসালফেট 0.05 মোলার, এটাতে এখন আমরা বের করে নিব যে তাহলে কি পরিমাণ কপার সালফেটকে সে জারিত করতে পারে। তাহলে এখানে সোডিয়াম থায়োসালফেট 0.1778 গ্রাম কপার সালফেট হলো। তো দেখো আমরা 25 মিলিলিটার নিয়েছিলাম, এই 250 মিলিলিটারের মধ্যে
25 মিলিলিটার নিয়ে টাইট্রেশন করেছিলাম। তো সেটার জন্য আমাদের কপারের পরিমাণ বের হয়েছে এইটা। তাহলে আমরা লিখতে পারি 25 মিলিলিটার দ্রবণে কপার সালফেট আছে 1.778 গ্রাম। অতএব 250 মিলিলিটার দ্রবণে কপার সালফেট থাকবে এই 0.1778 গুণন 250 ভাগ 25 সমান 1.778 গ্রাম। এখন 6 গ্রাম কপার সালফেট আমরা দ্রবীভূত করেছিলাম। তো 6 গ্রাম কপার সালফেটের মধ্যে আমাদের কপার সালফেট আছে হচ্ছে 1.778 গ্রাম। তাহলে এখন 100 গ্রাম আকরিকে কত গ্রাম কপার সালফেট থাকবে সেটা আমরা এখান থেকে খুব সহজে বের করে ফেলতে পারবো। 29.64%। অর্থাৎ এই যে কিউপ্রিক সালফেট আছে এটার মধ্যে কিউপ্রিক লবণের শতকরা পরিমাণ আসলে 29.64%। আশা করি এই টাইপের গাণিতিক সমস্যা তোমরা সলভ করতে পারবে। তো মনোযোগ দিয়ে শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।